আচ্ছা, দেখেন ES6 এর ক্ষেত্রে ফাংশনের সিনট্যাক্সটা কিরকম, ঠিক আছে। এটা হলো কি অ্যারো ফাংশন। অ্যারো ফাংশনটা কিভাবে লিখতে হয়, এটা হলো ট্রেডিশনাল ফাংশন যেটা আমরা মাত্র দেখলাম, ঠিক আছে। ফাংশন দিয়ে গ্রিড নেম দিয়ে দেন প্যারামিটার। আচ্ছা, এই অ্যারো ফাংশনটা আপনাদের এখন না বুঝালে বেটার, আপনাদের এই ফাংশনটাকে প্র্যাকটিস করতে হবে। এই ফাংশনটা দেন অ্যারো ফাংশনে যদি যাই সেটা বেটার। আচ্ছা, আমরা মনে রাখবেন এই জিনিসগুলো আমরা এই ES6 এর যে বিষয়গুলো এগুলোকে আমরা পরের ইসে আমি একটু কোড করে নিয়েই যাই, মানে ফাংশনস এর এই বিষয়গুলা এটা আমি অ্যাড করছি পরে। সো একবারে দেখাই দিব। আচ্ছা, একবারে বিষয়গুলো আমি দেখাই দেই, কিন্তু আপনারা এইটাকে প্র্যাকটিস করবেন ভালো মতো, দেন এটাতে আসবেন, ঠিক আছে। ওইটা না বুঝলে কিন্তু এটা দেখে আপনার বেসিক্যালি ঠিক হবে না। আচ্ছা, সো ES6 হলো কি আপনার লেটেস্ট ভার্সন। জাভাস্ক্রিপ্টে যখন লেটেস্ট আপডেট আসলো 2015-16 সালে সম্ভবত, হ্যাঁ 15-16 সালে সম্ভবত, হ্যাঁ 16 সালে একটা আপডেট আসছে। সো এখানে একটা হিউজ একটা মডিফিকেশন আসছে, নতুন একটা আপডেট আসছে, যে আপডেটে ফাংশনগুলোকে আরো ইজিলি এক লাইনের ভিতরে কল করতে পারি এরকম ভাবে একটা ফাংশনটাকে সে ডিফাইন করছে, ঠিক আছে। সো আগে আমি যেটা ফাংশন মাত্র দেখাইলাম সেটা হলো কি ফাংশন, দেন ফাংশনের নাম, দেন এখানে প্যারামিটার নিচ্ছে, প্যারামিটার নিয়ে সে এখান থেকে রিটার্ন করে দিচ্ছে একটা রেজাল্ট, ঠিক আছে। এবং সেটাকে আমি যখন কল করতেছি, যেখানে কল করতেছি সেখানে আমি সেটার রিটার্ন ভ্যালুটা পাচ্ছি। এই যে আপনার তিনটা লাইন, এই তিনটা লাইনকে এখন নতুন যে ES6 এ যে নতুন যে আসছে, আপডেট আসছে, সে আপডেটের মাধ্যমে আমরা কি করতে পারি দেখেন, কনস্ট দিয়ে ফাংশনটাকে ভেরিয়েবলের মতো লিখছে, ঠিক আছে। কনস্ট দিয়ে ভেরিয়েবলের ভিতর মতো লিখলো এবং এইখানে দিল কি প্যারামিটার ইকুয়াল টু, দেন এই মাঝখানে প্যারামিটার, দেন আবার ইকুয়াল টু, দেন গ্রেটার দেন, ইকুয়াল টু গ্রেটার দেন, দেন এটা হলো ফাংশনের এক্সিকিউশন, ঠিক আছে। এটা রিটার্ন করতেছে হ্যালো ওয়ার্ল্ডটা এখানে রিটার্ন করছে না। সো এই অ্যারো সাইনের পরে, এই অ্যারোর পরে যে জিনিসগুলো আমরা দিচ্ছি ফাংশনের যে কাজটা করতেছে সেই কাজটা ডাইরেক্ট রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে। সো যদি আমাদের কোড হয় এরকম যে আমাদের এক লাইনের কোড, আমাদের এত ঝামেলা নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এই অ্যারো ফাংশনটাকে ইউজ করে এক লাইনের ভিতরে কোডটাকে রিটার্ন করে ফেলতে পারছি। এটাকে যদি আমরা একটু প্র্যাকটিস করি, দেখেন। আচ্ছা, সো এখানে আমরা বেসিক্যালি এখানে যদি স্ক্রিপ্টসে যাই, সো স্ক্রিপ্টস এর ক্ষেত্রে এখানে আমরা কি করতেছিলাম, এখানে ফাংশন অ্যাড করছি, ফাংশন। আচ্ছা, এটা দিয়ে না বুঝাই, ঠিক আছে, এটা কনফিউশন সৃষ্টি হবে। সো এটাকে আমরা কমেন্ট করে ফেলি। কমেন্ট করে এইখানে আমরা অ্যারো ফাংশন একটা অ্যাড করতে পারি, ঠিক আছে। ধরেন এখানে আমি ধরেন লিখলাম লেট num1 is equal to 20, okay, then let num2 30, ওকে। দেন আমি অ্যারো ফাংশন দিব, ধরেন কনস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে সাম, দেওয়ার পরে আমি কি ছিল ইকুয়াল টু দেওয়ার পরে যে জিনিসটা সেটা হলো কি প্যারামিটার, ঠিক আছে। সেটা আমরা ব্র্যাকেট দিতে পারি
নাও দিতে পারি। আচ্ছা ব্র্যাকেট দিলে আপনাদের বুঝতে মানে রিলেট করতে সুবিধা হবে। দেন আমি এখানে বলে দিলাম ব্র্যাকেটের ভিতরে num1 দেন num2, ঠিক আছে। num1 আর num2টা নিলাম, নেওয়ার পরে এখানে আমি ইকুয়াল টু দিয়ে দেন এটা দিব। এটা দেওয়ার পরে এইখানে আমি কিন্তু ডাইরেক্ট num1 প্লাস num2 দিয়ে দিতে পারি, ঠিক আছে। num1 প্লাস num2, ক্লিয়ার। সো এখানে কি করলাম, ফার্স্টে আমি ভেরিয়েবলের মতো করে ফাংশনের নাম ডিক্লেয়ার করলাম, দেন ইকুয়াল টু দিয়ে আমি প্যারামিটার দিলাম। প্যারামিটার দিয়ে এখানে আমি আবার ইকুয়াল টু গ্রেটার দেন সাইন দিয়ে এখানে আমি এটাকে বলা হয় অ্যারো সাইন, ঠিক আছে। এই অ্যারো সাইনটা দিয়ে আমি এখানে আমার ফাংশনটাকে এক্সিকিউট করে দিলাম, ঠিক আছে। এক্সিকিউট করে এটাই কিন্তু রিটার্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমি যদি এখানে লক করি সাম তো একটা ফাংশন, সো এবং এখানে দুইটা প্যারামিটার সে রিসিভ করতেছে, তার মানে আমাকে দুইটা আর্গুমেন্ট দিতে হবে এখানে। ধরেন আমি এখানে দিলাম num1 এবং num2, এই দুইটা num1 এবং num2কে এখানে আর্গুমেন্ট হিসেবে দিয়ে দিলাম এবং এখানে প্যারামিটার হিসেবে রিসিভ করে এখানে সে সাম করতেছে। আমি এখানে যদি অ্যাকচুয়ালি ধরেন এখানে আমি নাম্বারটা একটু চেঞ্জ করে দিই, ধরেন এ এন্ড বি দিলাম, এ দিলাম এটা আর বি দিলাম এটা। সো এ এখানে এবং বি এখানে, সো এ এবং বি কে যোগ করতেছি। সো এ এবং বি এর ভ্যালুটা কি, এ num1 এবং num2 এর যে ভ্যালুটা যাচ্ছে সেটা কিন্তু এ এবং বি তে যাচ্ছে। সে এ এবং বিটাকে যে যোগ করে সে পাঠাই দিচ্ছে, রিটার্ন করে দিচ্ছে কোথায়, সামে। সেই সামটা আমি এখানে কনসোল লক করতেছি, তাহলে আমি কত পাবো বলেন তো, কেউ একটু বলেন। আমি কনসোল লগে কি পাবো? 50 হচ্ছে পাবো, প্লাস আবার ব্র্যাকেটে তো আবার কমা দেওয়া আছে। ব্র্যাকেটে কোনটা, এটার কথা বলতেছেন? জি জি, হ্যাঁ, যেহেতু আমার আমরা তো দুইটা আর্গুমেন্ট না, সামে তো আমাদের সামে 50 আসবে। 50 আসবে। যেহেতু আমার এখানে দুইটা প্যারামিটার, ঠিক আছে, দুইটা দরজা, আমার দুইটা দরজা দিয়ে দুইটা মানুষ দিতে হবে, দুইটা দরজা দিয়ে দুইটা ভ্যালু দিতে হবে, কারেক্ট। এর জন্য আমি কমা জি দিয়ে এখানে দুইটা আর্গুমেন্ট দিলাম। সেই দুইটা আর্গুমেন্টের যে ভ্যালুটা আছে সেই ভ্যালু দুইটা কিন্তু এটা দিয়ে আপনার পাস করে এখানে কি করবে, যোগ হবে, যোগ হয়ে সে এখানে রিটার্ন চলে আসবে। ওকে, দেন এখানে সে কনসোল লক করবে। আমি যদি এখন যাই ইন্সপেক্ট করি, এখন কত আসতেছে, কত, 50। 50 আসতেছে, ঠিক আছে। তার মানে আমি এখানে যে কাজটা আমি যেভাবে করছিলাম অনেকগুলো লাইন লিখে, সেই কাজটা আমি এক লাইনে করে ফেলতে পারতেছি, ঠিক আছে। এখানে কিন্তু আমি চাইলে ব্র্যাকেট দিতেও পারি, নাও দিতে পারি, তাও কাজ করবে, ঠিক আছে। আচ্ছা এখানে কি বলতেছে, এক্সপেক্টেড কমা, আচ্ছা এটা ব্র্যাকেট ছাড়া কাজ করবে না। হ্যাঁ, অ্যারো ফাংশনের সিনট্যাক্স হলো এটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ব্র্যাকেট ছাড়া বেসিক্যালি ফাংশন কল হচ্ছে না। সো এভাবে আমাদের এটাকে লিখতে হবে। ওকে, এই সো অ্যারো ফাংশনটা ক্লিয়ার সবার? এটা আমরা ইন ফিউচার ব্যবহার করতে 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 এগুলো মুখস্থ হয়ে যাবে, এখন জাস্ট দেখে রাখেন, ঠিক আছে। আচ্ছা গেল জি ভাইয়া। অ্যারো ফাংশনস। দেন এখানে দেখেন ডিফল্ট প্যারামিটার, আচ্ছা এখানে ডিফল্ট প্যারামিটার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো এটার কাজ কি, আমরা এখানে প্যারামিটার দেখলাম যে প্যারামিটার আমরা এখান থেকে পাচ্ছি। ধরেন ভুলে আমরা এখানে কোনো কিছুই দিলাম না, ঠিক আছে, বাট আমরা চাচ্ছি যে যদি কোনো কিছু না দেই সেই ক্ষেত্রে সে একটা ডিফল্ট প্যারামিটার নিয়ে নিবে। সেক্ষেত্রে ধরেন এখানে দিয়ে দিলাম 5 আর এখানে দিয়ে দিলাম ইকুয়াল টু ধরেন 10ই দিলাম, ঠিক আছে। সো আমি এখানে 5 দিয়ে দিলাম এতে এবং বিতে দিয়ে দিলাম 10, ঠিক আছে। যদি এখানে আমি প্যারামিটার পাস না করি তাও সে আমার একটা সাম রেজাল্ট করবে, মানে রিটার্ন করবে, ঠিক আছে। ধরেন আমি এখন এটা দেওয়া আছে, এখন আমি যদি সেভ করি আমার কত আসতেছে, এখনো 85 আসতেছে, ঠিক আছে। কারণ হলো 20 এবং 30 এখান থেকে সে পাচ্ছে। এখন ধরেন আমি এখানে এই দুইটাকে দিলাম না,
2টাকে দিলাম না, বাট আমি সামটাকে কল করছি। সামটাকে যেহেতু কল করছি, তার মানে আমার এখানে মানে রিটার্ন তো কিছু একটা হবেই, ঠিক আছে। এবং যদি ভ্যালু দেই তাহলে খালি রিটার্ন হবে, যদি ভ্যালু এখানে ভ্যালু থাকে তাহলে সাম রিটার্ন হবে, যদি ভ্যালু না থাকে তাহলে খালি রিটার্ন হবে। আমি এখানে যদি যাই, দেখেন এখানে কত আসতেছে, 15। 15। সো এইভাবে আমরা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই গেল আমাদের ফাংশন আর্গুমেন্টস। আচ্ছা, প্যারামিটার্স মেক ফাংশনস ডাইনামিক ইনস্টেড অফ অলওয়েজ সামিং ফিক্সড নাম্বারস, উই ক্যান পাস এনি ভ্যালুস, ঠিক আছে। আচ্ছা, এটা হলো দ্য রিটার্ন। আচ্ছা, এগুলো বেসিক্যালি আচ্ছা আচ্ছা এগুলো হলো প্যারামিটার, ঠিক আছে। আচ্ছা, এবং আমরা এনি ভ্যালু যেটা দিতে পারি এটা হলো আর্গুমেন্টস, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। দ্য রিটার্ন স্টেটমেন্ট, এই যে রিটার্ন, ওকে, এটা অলরেডি আমরা দেখে ফেলছি। রিটার্ন করলে বেসিক, আচ্ছা এটা তো আমরা দেখলাম, ES6 এ যাই। আচ্ছা, ডিফল্ট প্যারামিটার শেষ, বুঝে গেলাম। দেন এখানে আমাদের রেস্ট প্যারামিটারস। আচ্ছা, রেস্ট প্যারামিটারস কি? রেস্ট প্যারামিটারস হলো, দেখেন এখানে আমি একটা ফাংশন লেখা হয়েছে, সে ফাংশনের ভিতরে এখানে প্যারামিটার আর্গুমেন্ট দেওয়া আছে 4টা, ঠিক আছে। এই 4টা আর্গুমেন্টকেই সে এখানে স্প্রেড অপারেটর ইউজ করলো, এটাকে বলা হয় স্প্রেড অপারেটর, যে ডট 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 স্প্রেড অপারেটরের মাধ্যমে সে নাম্বারসের ভিতরে সে সবগুলোকে একটা প্যারামিটার হিসেবে নিয়ে নিল, ঠিক আছে। এটা হয়ে গেল আপনার বেসিক্যালি অ্যারে, ঠিক আছে। এটা হয়ে যাবে কাইন্ড অফ অ্যারে, ঠিক আছে। এখানে 4টা নাম্বারে চলে আসবে, কিন্তু 4টা নাম্বারই আপনি নাম্বার আকারে পেয়ে যাবেন, ঠিক আছে। এখন এর নাম্বার এর রিডিউস ডট রিডিউস একটা ফাংশন, এটাকে যদি আমরা একটু কপি করে নিয়ে যাই, দেখেন এটাকে যদি আমরা কপি করে নিয়ে যাই, এখানে 2টা মেথড আছে, এটা একটু অ্যাডভান্স আপনাদের জন্য। এখানে 2টা মেথড আছে, একটা হলো যে একটা 2টা জিনিস, একটা হলো যে এই যে এটাকে বলা হয় স্প্রেড অপারেটর। এটা দেখার আগে আমরা এই নিচেরটা দেখে আসি। নিচেরটা হলো আপনার এই যে এটা, ঠিক আছে। ধরেন এটাকে আমরা একটু দেখি। অ্যারে তো আপনারা দেখেন নাই, সো এই জিনিসটা আপনাদের জন্য একটু টাফ, সো বুঝাই দিচ্ছি অ্যারেটা কি। ধরেন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেই ভেরিয়েবলের ভিতরে অ্যারেটা আমরা ইন ফিউচার আবার দেখবো, ঠিক আছে। এখানে জাস্ট সিম্পলি একটু বুঝে নেই। দেন ভেরিয়েবলের ভিতরে আমাদের অনেকগুলো নাম্বার আছে, 3 4, সরি ভেরিয়েবলই তো লিখি নাই, লিখলাম নাম্বারস অ্যারে, ঠিক আছে। 3 4 5 6, ঠিক আছে। একটা ভেরিয়েবলের ভিতরে আমাদের 4টা নাম্বার দিলাম থার্ড ব্র্যাকেটের ভিতরে কমা কমা দিয়ে, এটাকে বলা হচ্ছে অ্যারে। অ্যারে কাইন্ড অফ আপনার ট্রেন দেখছেন না, রেলগাড়ির বগির মতো। এটা একটা বগি, এটা একটা বগি, এটা একটা বগি, এটা একটা বগি। এবং আপনি রেলগাড়ি যত বড় বানান বগি ততগুলো হবে, ঠিক আছে। তো সেই জন্য এখানে আপনার আনলিমিটেড চাইলে বগি অ্যাড করতে পারবেন, ওকে। এখন প্রত্যেকটা বগিতে কিন্তু একটা করে আপনার ভ্যালু থাকবে, একটা করে আপনি কিন্তু মালামাল নিতে পারবেন বগির ভিতরে, ঠিক আছে। সো এখানে আমরা 4টা বগি আছে রেলগাড়ির ভিতরে, 4টা বগিতে 4টা নাম্বার আছে, এই হলো আপনার অ্যারে, সোজা কথা, ওকে। সো এই অ্যারেকে আমি যদি আরেকটা নতুন অ্যারে বানাইতে চাই, এই অ্যারেটা ব্যবহার করে আমি নতুন একটা অ্যারে বানাবো, সেটা আমি ইজিলি ওই যে স্প্রেড অপারেটর ইউজ করে ইজিলি করে ফেলতে পারি, ঠিক আছে। কিভাবে? ধরেন কনস্ট দিলাম নিউ অ্যারে, দিয়ে আমি এখানে ধরেন আবার থার্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমি এখানে দিলাম ডট ডট ডট, দেন আমি নাম্বারস অ্যারে, এই নাম্বারস অ্যারেটাকে কল করে দিলাম, ঠিক আছে। কল করে দিলে এখন আমি যদি নিউ অ্যারেটা দেখি, লক নিউ অ্যারে, তাহলে আমি দেখব কি আসছে।
এই যে দেখেন একটা কি আসছে, আপনার এখানে আগে যেমন একটা নাম্বার আসতো, এখন আসছে কি আপনার অ্যারে লেখা আসছে। অ্যারে লেখে আপনার এখানে দেওয়া আছে 4, তার মানে এই অ্যারের ভিতরে 4টা বগি আছে। ঠিক আছে, এটাকে যদি আমি ওপেন করি, এখানে আমি দেখতে পারবো 0 1 2 3, এটা হলো ইন্ডেক্স নাম্বার, এটা হলো আপনার ভ্যালু। ঠিক আছে, সো এখানে 4টা ভ্যালু আছে 3 4 5 6, এই হলো আমার অ্যারে। সো এই অ্যারেটা কোত্থেকে পাচ্ছে, এই অ্যারের নামটা কি, ধরেন আমি এখানে জাস্ট লিখে দিলাম এটা কি, ফ্রম নিউ অ্যারে। ওকে, ফ্রম নিউ অ্যারে, এটা কি কোথা থেকে পাচ্ছে, ফ্রম নিউ অ্যারে থেকে পাচ্ছে। কিন্তু এটা কিন্তু বেসিক্যালি কি, এখানে নিউ অ্যারে থেকে কোনো নাম্বার দেওয়া আছে ডাইরেক্টলি, বলেন? না ভাইয়া, সো এই নাম্বার, নাম্বারস অ্যারে থেকে হ্যাঁ এই নাম্বারস গুলো কোথেকে আসছে, নাম্বারস অ্যারে থেকে। স্প্রেড অপারেটর, এই তিনটাকে বলা হয় স্প্রেড অপারেটর। ঠিক আছে, এই সিস্টেমটাকে, শুধু এই তিনটাকে না, এই এই সিস্টেম ব্যবহার করে আপনি যদি যে কোনো অবজেক্ট, যে কোনো অ্যারের আগে যদি আপনি এটা ভাবে ইউজ করেন, সেই অ্যারে বা অবজেক্টের ভ্যালুগুলো এখানে চলে আসবে। এই হলো স্প্রেড অপারেটরের কাজ। ঠিক আছে, সো এই সেম মেথডটা ইউজ করে এখানে কি করছে, এই ফাংশনসের ভিতরে যতগুলো আপনার প্যারামিটার দেওয়া আছে, সেই প্যারামিটারগুলোকে স্প্রেড অপারেটর ব্যবহার করে এখানে আর্গুমেন্ট আকারে, এই আর্গুমেন্টগুলোকে স্প্রেড অপারেটর ব্যবহার করে এখানে প্যারামিটার আকারে সে নিয়ে নিছে, এবং সেটাতে আর সেটা নাম্বার আকারে অ্যারে হয়ে গেছে এখানে। ঠিক আছে, সো যেহেতু এটা অ্যারে, অ্যারের ভিতরে আমরা চাইলে রিডিউস মেথড ইউজ করে আমরা একটা ক্যালকুলেশন করতে পারি। সো এই রিডিউস মেথডের কাজ কি, রিডিউস মেথডের কাজ হলো একটা অ্যারের ভিতরে যতগুলো নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারকে লুপ করে, প্রত্যেকটা নাম্বারকে লুপ করে সে এই যে যোগ করে সে একটা টোটাল নাম্বার বের করে, একদম অ্যারের শেষ মাথা পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বারকে যোগ করে, বারবার যোগ করে যোগ করে যোগ করে, যখন থেকে নাম্বার শেষ তখন একটা টোটাল নাম্বার সে এখান থেকে রিটার্ন করে দেয়। এটা হলো রিডিউসের কাজ। ওকে, সো এগুলো একটু অ্যাডভান্স জিনিস, জাস্ট আপনাদের ধারণা দিয়ে দিলাম, ইন ফিউচার আমরা এগুলো করব। সো এটা আপনাদের এখন এক্সারসাইজের ভিতরে নাই, কিন্তু এটা জাস্ট জেনে নিলেন, সেকেন্ড টাইম যখন আমরা আবার করব তখন আপনাদের আবার মনে পড়বে, আবার ঝালাই হবে। ঠিক আছে, সো আমরা আজকে একটু দেখে নিলাম অ্যারেটা কি জিনিস, স্প্রেড অপারেটরটা কি জিনিস, এবং রিডিউস মেথডটা একটু বুঝে নিলাম, ফাংশনসটা দেখে নিলাম, অ্যারে ফাংশনসটাও দেখে নিলাম। ক্লাসের লাস্টে কি আসে? একজন মেসেজ দিয়েছিল, উনি একটু লেট করে আসবে। আচ্ছা ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা দেখে ফেললাম। এখন আমরা একটু যাই দেখি আর কিছু বাকি আছে কিনা এখানে। দ্যাটস ইট, আই গেস সো। লেটস সি, স্প্রেড অপারেটর, অ্যানোনিমাস ফাংশন। আচ্ছা, অ্যানোনিমাস ফাংশনটা কি, এটা একটু দেখে নেই। অ্যানোনিমাস ফাংশন কি, এই ফাংশনে কোনো নাম নাই, এই ফাংশনের কি কোনো নাম নাই। এখানে সেট টাইম আউট দিছে, এটা লোকে কল ব্যাক ফাংশন, এটাকে বলা হয় কল ব্যাক ফাংশন। ঠিক আছে, সেট টাইম আউট দিছে, এটা জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন, সেই ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন আমরা লিখতেছি, সে ফাংশনে কোনো নাম নাই, সে ফাংশনের এক্সিকিউশন আছে। ঠিক আছে, এই হলো সেই ফাংশনটা, সেই ফাংশনের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যেহেতু কনসোল লক করতেছি যে এক্সিকিউটেড আফটার 1 সেকেন্ড, কেন 1 সেকেন্ড, এখানে আমরা কমা দিয়ে বলে দিচ্ছি যে 1000 মিলি সেকেন্ড, তো 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড। ঠিক আছে, এটাকে যদি আমরা একটু কপি করে নিয়ে বুঝি তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে আমরা নিয়ে যাই, দেখেন এই জিনিসগুলোকে আমরা এখন কমেন্ট করে দিতে পারি। সো এখানে নিয়ে আসে, দেখেন এটা বলতেছি কি, এটা একটি হলুদ হয়ে আছে না, হলুদ হয়ে থাকা মানেই কি এটা ফাংশন। আমার কাছে হলুদ হয়ে আছে কারণ আমার এই থিমের কারণে, আপনার কাছে সেটা লালও হয়ে থাকতে পারে, মানে একটু ডিফারেন্ট কালার হবে। ফাংশনে যে কালার হয় আপনাদের, আপনার থিম অনুযায়ী একটা ডিফারেন্ট কালার হবে ফাংশনের ক্ষেত্রে। ঠিক আছে, সো আমার এখানে হলুদ হয়েছে, তার মানে এটা ফাংশন। ওকে, সো এই ফাংশনটা ডাইরেক্ট, মানে এই ফাংশনটা কিন্তু আগে কোনো কিওয়ার্ড নাই, যে এটা একটা ফাংশন আমরা বুঝবো কিভাবে, যে এর ভিতরে এটা একটা মানে দেওয়া আছে, ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটের ভিতরে প্যারামিটার আছে। সো এই সেট টাইম আউটের ফাংশন যেটা লেখা আছে, এটার ভিতরে প্যারামিটার কয়টা বলেন তো কেউ, কয়টা প্যারামিটার আছে এখানে? দেখেন ব্র্যাকেটটা কিন্তু এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে। ঠিক আছে, এবং এটা একটা প্যারামিটার,
কমার পরে এবং কমার আগে এটা আরেকটা প্যারামিটার, তাই না? জি ভাইয়া। তার মানে এই ফাংশনটা ইটসেলফ একটা প্যারামিটার এই সেট টাইম আউট ফাংশনের, এবং এইটা আরেকটা প্যারামিটার। তার মানে এই সেট টাইম আউটটা কি নিচ্ছে, একটা ফাংশন নিচ্ছে অ্যাজ এ প্যারামিটার এবং একটা ভ্যালু নিচ্ছে অ্যাজ এ প্যারামিটার। সো প্রথম প্যারামিটারে সে ফাংশন নিচ্ছে, দ্বিতীয় প্যারামিটারে সে একটা সময়ের সংখ্যা নিচ্ছে যে কত সময় পর এই ফাংশনটা কাজ করবে। ওকে, এই গেল আমার সেট টাইম আউট। সেট টাইম আউটটা ভিতরে প্রথম যে প্যারামিটার সেই ফাংশনটা এক্সিকিউট হবে সেকেন্ড প্যারামিটারে যে টাইমিংটা দিছি সেই টাইমিং এর পরে। ওকে, সো এখানে আমি 1000 দিছি, 1000 এটা মিলি সেকেন্ড হিসেবে নিচ্ছে, নিয়ে সে মিলিসেকেন্ড লিখে দিতে হবে না? যে না লিখে দিতে হবে না, এটার ভিতরে সে ওটা বানাইছে ওভাবে। ঠিক আছে, এটা মিলি সেকেন্ডে কাউন্ট করছে। এটাকে যদি আমি এখন ধরেন 1 সেকেন্ডকে 10,000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, ঠিক আছে। সো 60 সেকেন্ড যদি আমি এখানে গুণ দিই তাহলে কত হবে, 60,000 সেকেন্ড না? জি 60,000 সেকেন্ড দিলে আমি এখানে যদি লিখি এখন ধরেন 60,000 সেকেন্ড, তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে 1 মিনিট পরে। ওকে, এই যে দেখেন 1 মিনিট শো করতেছে আমাকে। ক্লিয়ার? তো জি আমরা 1 সেকেন্ড পরে আমরা একটু দেখতে চাই এটাকে 1 সেকেন্ড পরে শো করে কিনা। দেখেন আমরা কিন্তু এই যে কনসোলটা আছে এটা এইখানেও কিন্তু আমরা টার্মিনালেও কিন্তু আমরা দেখতে পারি চাইলে। ঠিক আছে, সো এখানে আমরা এখানে দেখার জন্য কি করতে হয়, এখানে যেহেতু এই যে আমার এনভায়রনমেন্টের ভিতরে জাভাস্ক্রিপ্ট রান করার জন্য আমাদের নোড.জেএস ইউজ করতে হয়। নোড.জেএস, আর নোড.জেএসটা আমি ইনস্টল করে রাখছি। আপনারা কি জানেন নোড.জেএসটা ইনস্টল করতে? আপনাদের জি দেখানো হয়েছে তো, তাই না? ভাইয়া করে দিছিল, হ্যাঁ, তো বলছিল। এখানে আমি যদি লিখি নোড, দেন আমার এই ফাইলটাকে বলে দিতে হবে এই ফাইলটা কোথায় আছে, জেএস ফোল্ডারের ভিতরে। তো আমাকে বলতে হবে js/script.js দিলে আমার এই ফাইলটা রান হবে, এবং এই যে এখানে দেখাচ্ছে এক্সিকিউটেড আফটার 1 সেকেন্ড। ঠিক আছে, এখানে কি বলতেছে, অ্যারো স্টাইল 1 সেকেন্ড। এই টাইমটাকে এই সেট টাইম আউট যে ফাংশনটা আছে এই ফাংশনটা কিন্তু এখানে কল করছে। ঠিক আছে, এখানে কল করে সে এখানে কি করছে, আবার অ্যারো ফাংশন দিয়ে এটাকে এটাকে কনসোল লক করছে। এটাকে যদি আবার রান করি, আমি একটু দেখি, আবার রান করে দেখেন 1 সেকেন্ড হয়ে গেছে, 1 সেকেন্ড পরে এই যে কল হচ্ছে। ঠিক আছে, সাথে সাথে কিন্তু কল হয় নাই। আমি যদি এখন ধরেন এটাকে কমেন্ট করে এখানে একটা কনসোল লক করতাম, লক করে হ্যালো ওয়ার্ল্ড দিলাম ধরেন, দিয়ে আমি এখানে এটাকে আবার রান করি, দেখেন রান করার সাথে সাথে এটা হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। ঠিক আছে, বাট এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটাও ধরেন আমি আনকমেন্ট করলাম, এখন আমি এটা রান করলাম, দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। অনেকক্ষণ পরে আমার এইটা কল হয়েছে, তার মানে 1 সেকেন্ড পরে। এটাকে যদি আমি ধরেন 5 দেই, 5000 মিলি সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড পরে আসবে, রাইট? সো দিয়ে এবার আমি রান করি, দেখেন এই যে অ্যারো স্টাইল কিন্তু চলে আসছে, কারণ অ্যারো স্টাইলের টাইম হলো 1 সেকেন্ড, এটার টাইম হলো 5 সেকেন্ড। তাই আগে অ্যারো স্টাইল চলে আসছে, পরে আপনার এইটা রান হয়েছে। ঠিক আছে, জি ভাইয়া। সো এটা হলো আপনার ট্রেডিশনাল ফাংশন, ট্রেডিশনাল মেথড। এটা হলো আপনার অ্যারো ফাংশন। ঠিক আছে, এটা এক লাইনের ভিতরে সেম কাজটাই করছে। ঠিক আছে, সেম কাজটাই করছে এক লাইনের মধ্যে। কিভাবে, এই যে ফাংশনটা লিখছে সেট টাইম আউট, এইখানে লিখছে এই যে প্যারামিটার, ফাংশন না দিয়ে, এখানে ফাংশন কিওয়ার্ড না দিয়ে ডাইরেক্ট ব্র্যাকেট দিয়ে দিছে প্যারামিটারের। ঠিক আছে, দিয়ে এখানে এই যে এইটাকে দিয়ে রিটার্ন করতেছে কি, console.log arrow style। ঠিক আছে, এটা হলো প্রথম প্যারামিটার এবং এটা হলো দ্বিতীয় প্যারামিটার এই সেট টাইম আউটের। ঠিক আছে, এটা দিয়ে আপনার এটা সেট টাইম আউটের আরেকটা ফাংশন বানাইছে। ঠিক আছে, সো এটাতে দিলাম 5 সেকেন্ড আর এটাতে দিলাম 1 সেকেন্ড। সো এটা 1 সেকেন্ড পরে রান হয়ে যাচ্ছে, আর ওটা 5 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতেছে। দেখেন অ্যারো স্টাইল চলে আসছে 5 সেকেন্ড পরে, দেন এটা আসতেছে। ঠিক আছে, এগুলোকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। ঠিক আছে, অ্যানোনিমাস ফাংশন, যে ফাংশনের আমরা কোনো নাম ডিফাইন করব না, সেটা শুধু এক্সিকিউশন হবে। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা,
আজকের মানে বেসিক্যালি এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা যদি ভালো মতো আপনারা প্র্যাকটিস না করেন, ভিডিওটা একটু বারবার দেখবেন, দেখে ভালো মতো প্র্যাকটিস করবেন, কারণ এটাই আমাদের ইন ফিউচার বারবার লাগবে, ঠিক আছে, বারবার ইউজ করবো আমরা এটাকে। ওকে, সো আমরা ফাংশনসটা দেখে ফেললাম, আমরা এক কাজ করি এটাকে আরেকবার একটু